আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমার এই মুরগির শেডে এই বাচ্চার আজকে বয়সগুলো আজকে 16 দিন। এখানে কোয়েল পাখি আছে প্রায় 25 পিসের মতো। এই যে কোয়েল পাখিগুলো। যাক, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমি আজকে সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থা যে কত উন্নত আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো কিছু শেয়ার করার জন্য আর কি। এই আমি সৌদিতে যাওয়ার পরে আমার প্রথম যে ডিউটি সরকারি মেডিকেলে আমার ডিউটি হয়। আমি ছিলাম রাফাতে, আরা ডিস্ট্রিক্টের আন্ডারে রাফা, ইরাক বর্ডারের সাথে। রাফা সেন্ট্রাল মেডিকেল এবং রাফার যে ছোটো ছোটো যে হসপিটালগুলো আছে ওগুলোর দায়িত্বে ছিলাম আমি। যাক, একটা ঘটনা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, সেটা হলো একটা রুগী, এক মহিলা, সৌদি মহিলা আসছিল ছোটো একটা ডিসপেন্সারিটার নাম হলো মোহাম্মদিয়া ডিসপেন্সারি। এখানে ডিউটি হয় 2 বেলা, সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে নিয়ে রাত্রে 8টা পর্যন্ত, 2 বেলা ডিউটি। যাক, আমি সেন্ট্রাল মেডিকেলে আমার মেন অফিসটা ছিল সেন্ট্রাল মেডিকেলে। ওইখান থেকে আমি গেছি এসিটি ছিল চেক করার জন্য ওই মোহাম্মদিয়া মেডিকেলে। দেখতে যাই দেখি একটা রুগী, মুমূর্ষু একটা রুগী, তার হাজব্যান্ড তাকে গাড়ি দিয়ে নিয়ে আসে এবং প্রেগনেন্ট। দেখলাম ওই রুগীটা তারা নামানোর পর দেখলো যে কি এখানে মানে এত দ্রুত গতিতে এখানে না আছে কোনো সিন্ডিকেট, না আছে কিছু। দেখেন কত সুন্দর সুব্যবস্থা, না আছে সিন্ডিকেট, না আছে কিছু। স্ট্রেচারে করে সাথে ভিতরে ভিতরে নেওয়ার পর দেওয়া ডাক্তার, অন্যান্য রুগীরা আছে কিন্তু এর মুমূর্ষু রুগী দেখা 4-5 জন ডাক্তার একসাথে তার আগে দেখা আরম্ভ করলো। 4-5 জন ডাক্তার 10 মিনিটের ভিতরে সিদ্ধান্ত নিল যে কিনা তাকে সেন্ট্রাল মেডিকেলে ট্রান্সফার করার জন্য সাথে সাথে। এখন টাকা পয়সা কী দিবে না দেবে, সরকারি মেডিকেল এটা তো আছে, তারপরেও টাকা পয়সা কী দিবে না দিবে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সাথে সাথে পাঠিয়ে দিল তাদেরকে সেন্ট্রাল মেডিকেলে। তখন আমার এখানে মোটামুটি চেকিং করা শেষ, আমিও চলে যাব আমার মেন ডিউটি সেন্ট্রাল মেডিকেলে ওয়ার্কশপে। আমি সেন্ট্রাল মেডিকেলে চলে যাব। তখন আমি এখানে গেলাম, দেখালাম মানে আমি যাওয়ার পরই 5 মিনিট পরেই আসে। এখান থেকে যখন ফোন করে দিল, ডাক্তার নার্স যা আছে সব স্ট্রেচার নিয়ে, ওই রুগী যে বহন করে সে টলি নিয়ে সব 3-4টা ডাক্তার, তারপরে নার্স, ফিলিপিনি নার্স মানে পাকিস্তানি নার্স আছে এখানে ইমার্জেন্সিতে, সবাই রেডি হয়ে রইল। অ্যাম্বুলেন্সটা দাঁড়ানো মাত্রই এই 15-20 সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি নামাই ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে তার অপারেশন করা লাগবে, মহিলাটার সিজার করা লাগবে। প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছিল, তো সাথে তারা দেরি করলো না, সাথে ওটিতে নিয়ে গেলো, মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর দিয়ে সাথে অপারেশন করলো। অপারেশনকে বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ হল। এটা ছিল 1993 সাল সম্ভবত। আমি তখন নতুন, জুলাই লাস্ট কিংবা আগস্টের দিকে আর কি, জুলাই লাস্ট কিংবা আগস্টের। তো আমি প্রচণ্ড ঠান্ডা রয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি কি এত দ্রুতভাবে ডাক্তাররা চিকিৎসা দিতে পারে। যদি
আন্তরিকতা থাকে, যদি প্রশাসন যদি কঠোর থাকে, এত সুন্দর চিকিৎসা দিতে পারে। মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে কি আমি তাদের এই চিকিৎসা ব্যবস্থাগুলো ভালো করে লক্ষ্য করব। কিন্তু দেখেন আমাদের যে বাংলাদেশি ডাক্তার বাংলাদেশ থেকে যায়, এরাই কিন্তু বাংলাদেশের ডাক্তার, এরাই মানে বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে এফআরসিএস নেওয়ার জন্য হয়তো বা 2-3 বছরের জন্য চলে গেছে সৌদিতে গেছে। ওরাই কিন্তু বাংলাদেশে যে চিকিৎসাটা দিতেছে, কিন্তু দেখা যায় ওইখানে গেলে তার উল্টো কীরকম, এখানে মানুষের যে হয়রানিটা করে ওইখানে গেলে কিন্তু তারা 1 সেকেন্ডে কিন্তু মানুষ কিন্তু কোনো হয়রানি করে না। আর ওইখানে দেখেন আইনটা কত কড়া, আইনটা কত মানে কঠিন। কোনো ডাক্তারের হাতে যদি কোনো রোগী কোনোভাবেই অ্যাক্সিডেন্ট ঘটে, তখন এটার কিন্তু তড়িৎ গতিতে একটা তদন্ত হয়। মেডিকেলের স্থানীয় যে মেডিকেল আছে, যে মেডিকেলে এই ঘটনা ঘটলো, ওই মেডিকেলের টিমে একটা তদন্ত করে রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টটা কিন্তু একমাত্র যে নাকি মেডিকেল ডাইরেক্টর থাকে, সে ছাড়া কিন্তু আর অন্য কেউ দেখার অধিকার নেই। এবং যে কোন ডাক্তার দ্বারা মানে তারা এই মেডিকেল রিপোর্টটা তারা তৈরি করবে, এটা কিন্তু যে ডাক্তার হাতে রোগী মারা গেছে সেও জানে না, এবং মেডিকেল স্টাফ কেউই জানে না। যে মুহূর্তে মানে ওইখানে যে ডাইরেক্টর আছে সিদ্ধান্ত নেবে অমুক ক্রিয়া করবে, তাৎক্ষণিক তাকে ডাক দিয়ে তৎক্ষণাৎ বলে তুমি এখনই যাওয়া লাগবে। মানে তাকে আর মানে কারোর সাথে কথা বলার কোনো স্কোপ নেই, কার সাথে কোনো কথা বলতে দিবে না, স্কোপ নেই। সাথে দুজন সিআইডি থাকবে, মানে সে যেন কারোর সাথে কথা না বলতে পারে, সে 2-3 জন ডাক্তারকে মাস। এই সে এক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো কি, এই যে এই মেডিকেল রিপোর্টটা মেন ডাক্তারের কাছে জমা থাকে, সে এটারে করে কি তার নিজের কাছে রাখে, এবং সে রিয়াদ যে মিনিস্ট্রি অফ হেলথ, ওইখান থেকে আবার সে সাহায্য প্রার্থনা করে। এখন রিয়াদ মিনিস্ট্রি অফ হেলথ করে কি, কাকে আবার চেকিংয়ের জন্য তদন্তের জন্য পাঠাবে কিংবা কোন ডাক্তার নিয়োগ করবে, একমাত্র তারাই জানে। তারা আগে এলান করে আসে না যে আমরা অমুক দিন আসবো, হয়তো 2 দিনের ভিতরে আসবে এটা জানা আছে, কিন্তু হঠাৎ করে একদিন দেখা সকালবেলা আসা উপস্থিত হয়ে গেলো। উপস্থিত হয়ে যাওয়ার পর দিয়ে বাস একটা ছোটো একটা কাগজ নিয়ে আসবে, বলবে যে এই রোগীটা কোন জায়গায় আছে, মানে এই যে মারা গেছে অথবা এই রোগীটা অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রোগীটা কোথায় আছে, আমি মানে আমরা দেখতে চাই। এই তখন তারা এই পুরা চেক আপ করে একটু দেখে টিকে বাস তারা রিপোর্টটা মেন ডাক্তারের কাছে 1 কপি দিয়ে আরেক কপি তারা রিয়াদের সাথে করে নিয়ে যাবে। আর এখানে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এটা তখন এই রিয়াদের যে মিনিস্ট্রি অফ হেলথ এই 24 ঘন্টার ভিতরে এই 2টা রিপোর্ট যাচাই বাছাই করে দেখবে 2টা রিপোর্টের ভিতরে কোনো মানে অমিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে হ্যাঁ, তখন তার ডিক্লেয়ার দিবে হ্যাঁ এই রোগীটা এই কারণে মারা গেছে, ডাক্তারের দোষ ছিল অথবা ডাক্তারের দোষ ছিল না। যদি ডাক্তারের দোষ থাকে সাথে তাকে কিন্তু আইনের আওতায় আনা হবে। আর যদি ডাক্তারের দোষ যদি না থাকে তাহলে তো ডাক্তারের আর কোনো সমস্যা নেই, সে তার ডিউটিতে তার থাকবে। এই জন্য অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমার ওই চাকরি জীবনের অনেক অভিজ্ঞতা আমি শেয়ার করব। তো একটা জিনিস আশ্চর্য লাগে এটাই যে কি তারা কীভাবে দুর্নীতিগুলো কীভাবে নিয়ন্ত্রণ করে এবং সিন্ডিকেটগুলো কীভাবে নিয়ন্ত্রণ করে, এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগে। এবং যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যদি কোনো রকম কোনো মানে অবহেলা করে কিংবা ঘুষ কিংবা স্বজনপ্রীতির সাথে জড়িত থাকে, তখন তার কিন্তু কঠোর শাস্তি হয়। যেমন সে দায়িত্ব অবহেলা করলে একটা শাস্তি এত আসেই, স্বজনপ্রীতি করলে তার মোটামুটি 2-3টা কেস তার হবে। এবং দায়িত্বরত ব্যক্তির যদি অন্যান্য সিভিলিয়ান যারা আছে এদের যদি 1 বছর জেল হয়, কিন্তু একজন দায়িত্বরত ব্যক্তি যে দোষটা করবে তার কিন্তু ডাবল সাজা হয়, মানে তার 2 বছরের সাজা হবে। মানে এই জিনিসটা কিন্তু মানে আমি দেখছি অন্যান্য মিডল ইস্টের অন্যান্য মানে দেশের কথা বলতে পারি না, কিন্তু সৌদি আরবের কথা আমি বলতেছি। সৌদি আরবে এই জিনিসটা কিন্তু খুব ডেঞ্জারাস। কারণ আমার মেডিকেল জীবন আমি 93 থেকে 2003-এর জানুয়ারির আমি 3 তারিখ পর্যন্ত আমার ডিউটি ছিল, যে একটা আমি ডিউটি করি। আমার
অনেক অভিজ্ঞতা আছে, মেডিকেলের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আমি শেয়ার করব এবং তাদের আইন সম্বন্ধে আমি জানাবো। আমি এখানে শুধু মেডিকেল ডিউটি করছি তা না, ওইখানে আমি পুলিশের ডিউটি করছি। কারণ চাকরির সুবাদে আমার পুলিশের ডিউটি করা লাগছে। ওখানে সিআইডি ব্রাঞ্চ আছে, যেটার নাম হচ্ছে, যারা আগে সৌদি আরবে আছে তারা জানবে, মোকাদ্দারা। এটা কঠিন একটা ব্রাঞ্চ, মোকাদ্দারা। ওইখানে আমি ডিউটি করছি, আমি ওইখানেও ডিউটি করছি। তো আইনগুলো তারা কীভাবে কঠোরভাবে তারা পালন করে এবং আইন মানতে যায়, তখন তারা বাবা মা ভাই বোন কাউকেই তারা চিনে না, কাউকেই তারা চিনে না। যাকে সৌদি আরবের যে মেডিকেলের যে ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এ সম্বন্ধে আমি আজকে দ্বিতীয় পর্ব আপলোড করতেছি। আপনারা ধীরে ধীরে এগুলো শুনেন এবং আপনাদের জীবনের অভিজ্ঞতা যদি থাকে এগুলো শেয়ার করেন এবং কমেন্টে জানান যে কি আমি এর ভিতরে কোনো ভুল বলছি কিনা, কোনো মিথ্যা বলছি কিনা। এগুলো আমার অভিজ্ঞতা, এখানে মিথ্যা বলার কিছুই নেই। কারণ আমার এখন বয়স হয়েছে, মোটামুটি ভালো বয়স হয়েছে আমার। 31 বছর আমি সৌদি আরবে ছিলাম। আমি 93 থেকে লিয়ে আমি 2022 পর্যন্ত দীর্ঘদিন আমি ছিলাম। যাক, সবাইকে ধন্যবাদ। সবাই একটু কমেন্টে জানাবেন। আমি বলবো না যে কি আপনার লাইক করেন, কিংবা আমার এটা উদ্দেশ্য যে ইউটিউব থেকে পয়সা রুজি করা না। পয়সা রুজি করার জন্য আমি এগুলো করতেছি না। আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি। আমি আমার সৌদি আরবের জীবনের, প্রবাস জীবনের যে অভিজ্ঞতাগুলো, ওগুলো শেয়ার করতেছি আমি। এবং তাদের আমি আজ ধীরে ধীরে সব আমি বলবো, তাদের আইনগত ব্যবস্থা, আমি যেসব জায়গায় ডিউটি করতাম এসব জায়গার পরিস্থিতি কী ছিল, এগুলো সবগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।